নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স। শিশির কুমার দাসের যে বইটি রয়েছে সেখান থেকে আজকের আলোচনা। এর আগের ক্লাসে অলরেডি দুটো ক্লাস হয়েছে। একটা ক্লাসে আমি ভূমিকা বলেছি পুরোটা খুঁটিয়ে খুঁটিয়ে। তারপরের ক্লাসে প্রথম থেকে সপ্তম পরিচ্ছেদ অবধি আমি আলোচনা করেছি। যেখানে আমরা যে টপিকগুলো পড়েছিলাম একটু বলে দিই, সেটা হচ্ছে অনুকরণের মাধ্যম, অনুকরণের বিষয়, অনুকরণের পদ্ধতি, কাব্যের উদ্ভব এবং বিকাশ কিভাবে ঘটেছিল, এবং পঞ্চম অধ্যায়ে পেয়েছিলাম আমরা কমেডির উদ্ভব, এবং সেখানেই আমরা পাচ্ছিলাম হচ্ছে মহাকাব্য ও ট্র্যাজেডি। ষষ্ঠতে পেয়েছিলাম হচ্ছে সরঙ্গ শিল্প ট্র্যাজেডি এবং সরঙ্গের আপেক্ষিক গুরুত্ব পেয়েছিলাম। আর 7 নম্বর যে পরিচ্ছেদ ছিল সেটা হচ্ছে কাহিনীর গঠন। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে অষ্টম 8 নম্বর এখান থেকে আমরা পড়া শুরু করব। আচ্ছা, এইবার কাহিনীর গঠন অবধি বুঝেছিলাম যে একটা কাহিনীর একটা নির্দিষ্ট গঠন থাকা প্রয়োজন, যেটা আমরা জেনেছিলাম যে না সেটা খুব বড় হবে, যে এতটাই বড় হলো মানুষ বুঝতেই পারছে না কি কাহিনী উঠেছে, আবার এতটাই ছোট হলো যে মানুষ সেটাও আয়ত্ত করতে পারছে না। তাহলে এর মধ্যে সমগ্রের মধ্যে একটা সামঞ্জস্য, একটা ঐক্যবোধ থাকতে হবে। এই ছিল কাহিনীর গঠন সম্পর্কে ধারণা। কাহিনীর ঐক্যের ক্ষেত্রে যে কথা বলছে যে এই কাহিনীর ঐক্যর পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে জায়গাগুলো আমি স্টার্ট দিচ্ছি সেগুলো কিন্তু অন্তত কোনোভাবেই বাদ দেবেন না, মানে পুরোটাই পড়তে হবে। এই জায়গা থেকে প্রশ্ন আসে অনেক বেশি। পুরো ঘটনা আমি পড়ছি না এখানে। যে বিষয়টা আমি একটু দাগাতে বলবো এই জায়গাটা, ইলিয়াদ যে অন্যান্য অনুকরণাত্মক শিল্পে, এই যে আপনারা আশা করি পেয়েছেন এই জায়গাটা, যে অন্যান্য অনুকরণাত্মক শিল্পেও যেমন প্রত্যেকটা অনুকরণে একটা মাত্র বিষয়, কাহিনীর ক্ষেত্রেও কিন্তু তাই, কারণ এটা একটা ক্রিয়ার অনুকরণ। তাহলে এখানে আমরা মন্তব্য যুক্তি কিন্তু পেয়ে যাচ্ছি। সেই ক্রিয়াটি কিরকম হতে হবে? সেই ক্রিয়াটি হবে একক এবং সমগ্র। তার অন্যান্য অংশগুলি এমনভাবে সাজানো হবে যে তাদের একটিকে যদি পরিবর্তিত করা হয় তাহলে বা পরিত্যাগ করা হয় তাহলে সমস্ত কাহিনী বিচ্যুত বা বিধ্বস্ত হবে। কারণ যদি কোনো ঘটনার উপস্থিতি অনুপস্থিতি কাহিনীর মধ্যে পার্থক্য সৃষ্টি না করে তাহলে বুঝতে হবে কাহিনীর সমগ্রতা যথার্থ অঙ্গ নয়। তাহলে কি বলতে চেয়েছে? এই জায়গাটা অবশ্যই দাগাতে হবে। এবার কি বলতে চেয়েছে সেটা আমরা একটু বুঝে নিই। এই মূল জায়গা হচ্ছে এটা। কি বলছে? যে কাহিনীর গঠন সম্পর্কে তো আমরা জেনেছি, কাহিনীর ঐক্য অর্থাৎ কাহিনীটার মধ্যে একটা সামঞ্জস্য, একটা ঐক্য থাকতে হবে। প্রত্যেকটা অনুকরণের কি হয়, একটা মাত্র বিষয় বা কাহিনীর ক্ষেত্রেও কিন্তু তাই, একটাই বিষয় হতে হবে। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা ক্রিয়ার অনুকরণ, তাই তো? কোনো একটা ক্রিয়াকে আমি অনুকরণ করছি, তাই জন্য তার বিষয়টা একটাই হতে হবে। এবং সেই যে ক্রিয়াটা যেটা আমি দেখাবো তার মধ্যে সেটা হবে একক এবং সমগ্র, অর্থাৎ তার মধ্যে একটা সমগ্রতা, একটা ঐক্যতা থাকতে হবে। এবং অংশগুলো এমন করে সাজাতে হবে একটার সঙ্গে একটা, মানে যদি একটাকে বাদ দিয়ে দেওয়া হয়, পরিবর্তিত করা হয়, পরিবর্তন করা হয় বা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এই যে সেই বিষয়টাকে বাদ দেওয়া হলো তার যে একটা অসম্পূর্ণতা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটার অনুপস্থিতি। যদি সেটা না হয় তাহলে কিন্তু কখনোই আমরা বলতে পারবো না কাহিনীর মধ্যে একটা সমগ্রতা রয়েছে। এই বিষয়টাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। আশা করি বোঝা গেছে। পুরোটা যদি আপনারা রিডিং পড়েন আরো ভালো করে বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে ইতিহাস ও কাব্য। এটাও আমি স্টার্ট দেব, কারণ এখানে ইতিহাস এবং কাব্যের মধ্যে মূলত কি পার্থক্য সেটাই বলেছে। যে এতক্ষণ যে আলোচনা হলো তার থেকে স্পষ্ট হয়েছে যে যা যা সত্যি ঘটেছে সেটা বর্ণনা করাই হচ্ছে কবির কাজ, বরং কাজ নয়, বরং যা ঘটা সম্ভব অনিবার্য সেটা বর্ণনা করাই হচ্ছে কবির কাজ। তাহলে আমরা কি বুঝলাম? যেটা ঘটে গেছে সেটা হুবহু বলে দেওয়া হচ্ছে ইতিহাসের কাজ, যে ঘটনাটা ঘটেছে সেটাই বলা হয়, তাই তো? কিন্তু কবির কিন্তু সেই কাজ নয়, বা কাব্যের কিন্তু সেই বৈশিষ্ট্য নয়। সেটা কি?
সেটা হচ্ছে যেটা বসে মানে যেই ঘটনাটা ঘটেছে সেটার বর্ণনা করা কবির কাজ নয়, সেটা তো ঐতিহাসিক বর্ণনা পেয়ে যাচ্ছি আমরা। বরং যেটা ঘটা সম্ভব বা অনিবার্য বা ঘটতে পারে এই বিষয়টা তুলে ধরাই হচ্ছে কবির কাজ। এবার দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে, ইতিহাস আর হচ্ছে কি বলে কাব্য। তাহলে পার্থক্য কি, যে একজন বলেন যেটা ঘটে গেছে তার কথা, আর একজন বলেন হচ্ছে যেটা ঘটা সম্ভব। বোঝা গেল? তাহলে এই যে দুটো, এই দুটোর মধ্যে পার্থক্য কি কি বলছে, এই যে আসল পার্থক্য কি ইতিহাস এবং কাব্যের মধ্যে, একজন কি করছে যেটা ঘটে গেছে সেটা বলছে, আরেকজন বলছে যেটা ঘটা সম্ভব। কারণ ইতিহাস বলে নির্দিষ্ট তথ্যের কথা, আর কাব্য বলে সার্বজনীন সত্য। আবার আমরা এখানে একটা কাজ করতে পারি, সেম ভাবে ইতিহাস আর এখানে হচ্ছে কাব্য, এরম ভাবে লিখে ইতিহাসের বৈশিষ্ট্য কি কাব্যের বৈশিষ্ট্য কি এইভাবে লিখে লিখে পড়লে কিন্তু জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এই জায়গাতে আর সেরকম কোনো প্রশ্ন নেই। তারপরে চলে আসি এখানটায় কমেডি। কি বলছে, কমেডিতে কমেডির রচয়িতারা সম্ভাব্য ঘটনা দিয়ে তাদের কাহিনী নির্মাণ করেন, তারপর যে নাম ইচ্ছে সেই নাম বসিয়ে দেন। আগেরকার দিনের বিদ্রূপ কাহিনী রচয়িতাদের মতো ব্যক্তিবিশেষের কথা কিন্তু লেখেন না। এবার আমরা কি পেলাম এখানে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কমেডি এবং ট্র্যাজেডির কথা বলছে, আর ট্র্যাজেডিতে কি থাকে, প্রকৃত নাম। তাহলে কমেডিতে কিন্তু প্রকৃত নাম থাকে না, যেমন ইচ্ছে তেমন নাম বসিয়ে দিচ্ছে, কিন্তু ট্র্যাজেডিতে কিন্তু প্রকৃত নামের কথা বলা হচ্ছে। কারণ কি, যা সম্ভাব্য তাই হচ্ছে বিশ্বাসযোগ্য। খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে দুটোর পার্থক্যর মধ্যে। অনেক ট্র্যাজেডি আছে যেখানে একটা বা দুটো প্রসিদ্ধ নাম থাকে, বাদবাকি সব কাল্পনিক। অনেক ট্র্যাজেডি আছে বাদবাকি সব কাল্পনিক নাম থাকে, একটা বা দুটো প্রসিদ্ধ নাম থাকে। ঠিক আছে? সে যেখানে কি হয় একটি কি দুটি প্রসিদ্ধ নাম থাকে, বাকিগুলো কাল্পনিক। এবং কি হয় অনেক সময় আবার কোনো কোনো ট্র্যাজেডিতে সব নামই কাল্পনিক। যেমন আগাথন, মনে রাখতে হবে, এরকম প্রশ্ন দিতে পারে যে কোন ট্র্যাজেডিতে রয়েছে সব নাম কাল্পনিক। যেমন আগাথনের আনথেউস নামক ট্র্যাজেডিতে, এখানে সব চরিত্র কাল্পনিক। খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এখানটা, কোথায় সব চরিত্র কাল্পনিক এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে। ঠিক আছে? তারপর চলে আসি পরবর্তী প্যারায়। এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে কি, যে পদ্য লেখার জন্য নয়, কাহিনী গঠনের জন্যই কিন্তু কবি আখ্যা পায় লোকে। কারণ কবির পরিচয় অনুকরণ ক্ষমতায়, ক্রিয়ার অনুসরণে। যদি ধরা যায় যা ঘটে গেছে এমন ঘটনাই তিনি অনুসরণ করছেন, তাহলেও কিন্তু কবি। কেন কবি? কারণ ওই যে ঐতিহাসিক যে ঘটনাটা, তার যে সম্ভাব্যতা অনিবার্যতা সম্বন্ধে সন্দেহর কোনো কারণ নেই, আর সেই জন্যই তিনি হচ্ছেন কবি। খুব গুরুত্বপূর্ণ এই প্যারাটা মনে রাখতে হবে। যদি হুবহু ওই ইতিহাসের ঘটনাই তুলে ধরেন তাহলেও কিন্তু তিনি কবি। কারণ কি, কারণ ঐতিহাসিক ঘটনা মানে তার একটা সম্ভাব্যতা অনিবার্যতা সম্বন্ধে সন্দেহ করার কোনো কারণ নেই, আর সেই জন্যই হচ্ছেন তিনি কবি। এখানে আমরা বিভিন্ন শ্রেণীর কাহিনী পাবো, তার মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে সরল কাহিনী। সরল কাহিনী বলতে কি বলতে চেয়েছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে ক্রিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে উপকাহিনীতে ভরা কাহিনী। সব থেকে নিকৃষ্ট কাহিনী কি, যেখানে প্রচুর উপকাহিনী রয়েছে, এইরকম ধরনের কাহিনী কিন্তু সব থেকে নিকৃষ্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে আর সেরকম কোনো বিষয় নেই, কোনো সম্ভাব্য অনিবার্যতার যোগসূত্র নেই ইত্যাদি। এই যে এরকম কাহিনী নিকৃষ্ট কবিরা রচনা করেন তাদের প্রতিভার দৈন্যের জন্য করেন, বুঝে গেলাম কেন করেন। আর ভালো কবিরা করেন কেন, অভিনেতাদের তুষ্ট করার জন্য করেন। বোঝা গেল? তাহলে এই যে নিকৃষ্ট বা উপকাহিনীতে ভরা কাহিনী, এটা দুদিকের লোক সৃষ্টি করছেন। একরকম কাহিনী নিকৃষ্ট কবিরা তৈরি করছেন এরকম কাহিনী, তাদের প্রতিভার দৈন্যতা অর্থাৎ তাদের সেভাবে প্রতিভা নেই তাই জন্য করছেন। আবার ভালো কবিরাও করে থাকেন কেন, অভিনেতাদের তুষ্ট করবার জন্য। পরবর্তী জায়গায় চলে আসি। আচ্ছা, সরল জটিল কাহিনী।
সরল কাহিনী এবং জটিল কাহিনী, এখানে খুব বেশি প্রশ্ন নেই, তবে এই জায়গাটা আমরা দেখব বিপ্রতিপদা এবং উদ্ঘাটন। এর আগের দিনের ক্লাসে আমি বলেছি বিপ্রতিপদা কি উদ্ঘাটন কি, নিচেও লেখা রয়েছে বিপ্রতিপদা হচ্ছে কাহিনী যখন বিপরীত দিকে টার্ন নিচ্ছে, সেটা হচ্ছে বিপ্রতিপদা। উদ্ঘাটন মানে যখন কোনো কিছু আমরা পাচ্ছি, এর পরবর্তী প্যারাতেই মানে পরবর্তী পরিচ্ছেদেই কিন্তু আমরা এই বিষয়টা পাবো। ঠিক আছে, বিপ্রতিপদা বা উদ্ঘাটন উভয়ের উপস্থিত এই সমস্ত অবশ্য কাহিনীর গঠন থেকেই স্বাভাবিকভাবেই উদ্ভূত হয়, কারণ একটা ঘটনা আর একটা ঘটনারই অনিবার্য ফল, তাই তো? খুব স্বাভাবিক, একটা ঘটনা না ঘটলে পরের ঘটনা ঘটে না, সেটাই বলতে চেয়েছে। নেক্সট হচ্ছে বিপ্রতিপদা উদ্ঘাটন। বিপ্রতিপদা কি? বিপ্রতিপদা বলতে কি বোঝায়? যে একটা ঘটনা বিপরীত মুখে পরিবর্তন, তবে এই পরিবর্তন হবে সম্ভাব্য নয় অনিবার্য পরিবর্তন, এটা হচ্ছে বিপ্রতিপদা। ঠিক আছে, উদ্ঘাটন এখানে আমরা পাবো এই যে উদ্ঘাটন শব্দটি থেকে বোঝা যাচ্ছে এটাও একটা পরিবর্তন। সেটা কি? অজ্ঞানতা থেকে জ্ঞানে, ভালোবাসা থেকে ঘৃণায়, সৌভাগ্য থেকে দুর্ভাগ্য। ঠিক আছে, তাদের জ্ঞান, সৌভাগ্য থেকে দুর্ভাগ্য ইত্যাদি বিষয়গুলো, তাদের জ্ঞান সম্প্রীতি, যাদের অদৃষ্টে দুর্ভাগ্য তাদের জ্ঞান শত্রুতার। উদ্ঘাটন তখনই খুব ফলপ্রসূ হয় যখন সেটা বিপরীত মানে বিপ্রতিপদার সঙ্গে সঙ্গে ঘটে। যেমন এর একটা উদাহরণ দিয়ে দিয়েছে ওয়াদিপোস। ঠিক আছে, উদ্ঘাটন মানে কোনো কিছু সম্পর্কে কি হচ্ছে জানতে পারছি আমরা, সেটা দুর্ভাগ্য থেকে সৌভাগ্য, সৌভাগ্য থেকে দুর্ভাগ্য, যেরকম ভাবেই হতে পারে। যখন আমরা কোনো কিছু জানতে পারছি সেটাকে কি বলি? উদ্ঘাটন করা বলি। যেমন কোন নাটকের কথা বলছে? ওয়াদিপাউস নাটকের কথা বলছে, তাই তো? মনে রাখতে হবে এই যে জায়গাটা, উদ্ঘাটন তখনই ফলপ্রসূ হয়, এই জায়গাটা ওয়াদিপোস নাটক। নেক্সট হচ্ছে যেমন তাহলে কি দেখা যাচ্ছে? কাহিনীর দুটো অংশ, একটা বিপ্রতিপদা আরেকটা হচ্ছে উদ্ঘাটন, রাইট? বিপ্রতিপদা এবং উদ্ঘাটন। তৃতীয়টা কি? তৃতীয় হচ্ছে যন্ত্রণা। প্রথম দুটো অংশে ব্যাখ্যা করা হয়েছে। যন্ত্রণা বলতে কি হচ্ছে? কোনো ধ্বংসাত্মক, কোনো বেদনাত্মক এরকম কোনো ব্যাপার, আহত হওয়া, প্রচন্ড ব্যথা, মৃত্যু, এই বিষয়গুলোকে যন্ত্রণার কথা বলা হচ্ছে। তাহলে বিপ্রতিপদা বলতে কি বুঝলাম? যখন কাহিনীটা বিপরীত দিকে টার্ন নিল, অর্থাৎ হচ্ছিল একরকম, হঠাৎ করে কাহিনীটা অন্যদিকে ঘুরে গেল, অন্যদিকে মোড় নিল, সেই বিষয়টাকে আমরা বলি। আর উদ্ঘাটন মানে হচ্ছে যখন দেখা গেল হয়তো সেই নায়ক সে কিছু জানতে পারলো, তার জন্ম পরিচয় সম্পর্কে বা কিছু, সেখানে সে বুঝতে পারলো, কিছু জানতে পারলো, এই বিষয়টাকে আমরা বলতে পারি উদ্ঘাটন। দুটো একসাথে হলেই কিন্তু তার একটা সৌন্দর্য বজায় থাকে। ট্র্যাজেডির বহিরঙ্গ স্টার্ট দিতে হবে, কারণ মনে রাখতে হবে ট্র্যাজেডির যে বহিরঙ্গ এটা হচ্ছে 12তম পরিচ্ছেদ। এর আগে আমরা মানে সরঙ্গ শিল্প ট্র্যাজেডি পড়েছি 6 নম্বর পরিচ্ছেদে। 12 নম্বরে ঠিক 6 দুগুণে 12, ঠিক তার মানে দ্বিতীয় 6x2, 12 নম্বরে আমরা কি পাচ্ছি? আরো 6খানা উপাদান খুঁজে পাবো, সেই অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এই যে প্রশ্ন এখান থেকে শুরু, পুরো জায়গাটাই পড়তে হবে। এটা আমি আলাদা করে কিছু দাগাবো না, কারণ দাগালে ঘিজিবিজি হয়ে যাবে, কিন্তু পড়তে পুরোটাই হবে। কি কি? প্রোলগ, এপিসোড, এক্সোড, কোরাস, পারদ, স্তাসিমন ইত্যাদি। এখানে আমি দাগাচ্ছি না, কারণ এই চ্যাপ্টারটা পুরোটা পড়তে হবে, টোটালটা পড়তে হবে। কোরাস কাকে বলছে আমাদের কিন্তু এবার এসেছিল, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে PYQ, বোঝা গেল? এবারেই এসেছে যে এপিসোড কাকে বলছে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রলোগ কাকে বলছে, কোরাসের আবির্ভাবের, আমি এটা মনে রাখার ক্ষেত্রেও বলেছিলাম। কিরকম? এপিসোড আমরা বুঝি দুটো সম্পূর্ণ কোরাসের গানের মাঝে। ঠিক আছে, মানে এই একটা কোরাস হচ্ছে, এই একটা কোরাস হচ্ছে, এর মাঝের যে টাইমিংটা এটাকে আমরা এপিসোড বলছি। ঠিক আছে, আবার কোরাসের আবির্ভাবের আগে যা কিছু সবই হচ্ছে প্রলোগ। প্রলোগটাকে আমরা যদি প্রিলিমিনারি ধরি, প্রিলিমিনারি বলি না, প্রিলিমিনারি কথাটা বলি তো, তাহলে এইভাবে যদি আমরা ভেবে নিই তাহলে সেটা হচ্ছে প্রলোগ। প্রিলিমিনারি পূর্বে হচ্ছে, তাহলে যখন কোরাসের আগে যে বিষয়টা ঘটছে, কোরাসের আবির্ভাবের আগে, সেটাকে আমরা বলবো প্রলোগ। তারপরে হচ্ছে এক্সোড। এক্সোড হচ্ছে ট্র্যাজেডির
যে অংশের পর আর কোনো মানে কিছু থাকে না, কোরাসের কোনো গান থাকে না। তাহলে এক্সোড মানে এক্সোড, এটাকে আমরা এক্সিট বলতে পারি, বলতে পারি তো। এক্সিট মানে কি, বেরিয়ে যাওয়া, তাই তো। এক্সিট গেট থাকে আমাদের, মলে থাকে, যে কোনো জায়গায় থাকে, বেরিয়ে যায়। তার মানে এর পরে বেরিয়ে গেলে তারপর আর কি হবে, তার কিছু হওয়ার নেই। তাহলে কোরাসের এরপরে কিন্তু আর কোনো গান থাকছে না। তাহলে এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। পারদ কি, কোরাসের প্রথম উক্তি, প্রথম যে উক্তিটা তুললো সেটাকে হচ্ছে পারদ। আর স্তাসিমন কি, স্তাসিমন হচ্ছে প্রখি আনাপায়েস্তে লেখা কোরাসের গান। ঠিক আছে। কোম্মস, কোম্মাস হচ্ছে শোকসঙ্গীত। তাহলে এইভাবে যদি কিছুটা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব ইজি বিষয়টা মনে রাখা। পরবর্তী জায়গা হচ্ছে ভাগ্যের। এটা পুরোটা পড়তে হবে, তাও আমি দাগিয়ে দিলাম। কিভাবে মনে রাখতে হবে সেটাও বলে দিলাম। ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন হচ্ছে, ঠিক আমি এই জায়গাটায় চলে যাই, মেন পয়েন্টটা এই যে কি বলছে একটু বলে নি। এতক্ষণ দেখলাম যে কাহিনী নির্মাণের লক্ষ্য কি হওয়া উচিত, কি পরিত্যাগ করা উচিত, কিভাবে ট্র্যাজেডি তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারে। উৎকৃষ্ট ট্র্যাজেডি কাহিনী সরল কাহিনী হবে না, জটিল কিন্তু হতে হবে। আর বিষয়বস্তু কি, বিষয়বস্তুর মধ্যে একটা ভয় এবং করুণা থাকতে হবে, কারণ সেটাই হচ্ছে ট্র্যাজেডির অনুকরণের বিষয়। কাজে কি, কাজেই স্পষ্টতই একজন উৎকৃষ্ট মানুষের সৌভাগ্য থেকে সর্বনাশে পরিবর্তন দেখানো ঠিক হবে না। কারণ কি, কারণ সেটা ত্রাস সঞ্চারী নয়, করুণাও নয়, সেটা কিন্তু আমাদেরকে আহত করে। এই জন্য আমরা দেখাতে পারবো না। মন্তব্য যুক্তি আকারে প্রশ্ন এখান থেকে। আবার কি, কোনো দুষ্ট ব্যক্তি, কোনো দুষ্ট ব্যক্তি আবার দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে পরিণত হচ্ছে, সেটাও আমরা দেখাতে পারি না, তাই তো, সেটাও হবে না। আমাদের স্বাভাবিক অনুমতির কাছে কিন্তু তার কোনো আবেদন নেই। আবার অতি খারাপ লোক, ঠিক আছে, অতি খারাপ লোকের খুব ভালো ব্যবহার, খুব ভালো অবস্থা হয়ে গেল, সেটাও সেই পরিবর্তনটা দেখানো কিন্তু ঠিক হবে না। কারণ সেই রকম পরিবর্তন হয়তো আমাদের অনুভূতির কাছে আবেদন করতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো ত্রাস সঞ্চার করবে না। মনে রাখতে হবে এই তিনটে শর্ত। তাহলে কি, কোনো উৎকৃষ্ট সৌভাগ্যবান মানুষ, ঠিক আছে, সৌভাগ্য থেকে সর্বনাশে পরিবর্তন হয়ে গেছে, সেটা ঠিক হবে না, কারণ এটা কোনো করুণা ইত্যাদি তো তৈরি হবে না, আমাদেরকে আহত করবে সেই ঘটনা দেখলে। আবার কোনো দুষ্ট ব্যক্তি, সেই দুষ্ট ব্যক্তি দেখা যাচ্ছে দুর্ভাগ্য অবস্থায় একসময় ছিল এবং সেখান থেকে সৌভাগ্যে পরিবর্তিত হয়ে গেল, সেটা দেখানো তো ঠিক নয়। কারণ সেটা দেখালে ট্র্যাজেডির যে মানে যে ট্র্যাজেডির যে বিষয়টা আমাদের মনে করুণা ভয়ের যে সৃষ্টি, তার কোনো অনুভূতি কিন্তু কাজ করছে না, কি কোনো করুণাই আসছে না, তাই না। অতি খারাপ লোকের খুব ভালো অবস্থা থেকে খুব খারাপ অবস্থায় পরিবর্তন দেখানোটা ঠিক হবে না। সেই রকম পরিবর্তন হয়তো আমাদের অনুভূতির কাছে আবেদন করতে পারে, কিন্তু কি হবে, সেটা কোনো করুণা ভয়ের কোনোটাই উদ্রেক করছে না, তাহলে আমাদের মনকে সেভাবে টানবে না। এখানে কি বলছে, এমন একজন লোককে নিতে হবে যে কিরকম হবে, ন্যায়নিষ্ঠা ধার্মিকতা একেবারে নিষ্কলঙ্ক নয়। অর্থাৎ বাংলায় ধোয়া তুলসী পাতা এরকম কোনো নায়ক নয়, এরকম কোনো নায়িকা নয়, এরকম কোনো লোক নয়, ঠিক আছে। আবার কোনো অন্যায় বা অসাধুতার জন্য তার পতন হয়নি, তার পতন হয়েছে কোনো ত্রুটির ফলে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বিষবৃক্ষ যে উপন্যাসটি রয়েছে বঙ্কিমচন্দ্রের, প্রত্যেকেই আপনারা পড়েছেন, আমাদের নেটেও পাঠ্য রয়েছে। সেখানে যদি আমরা নগেন্দ্রনাথকে দেখতে পাই, তার জীবনটা দেখতে পাই, তাহলে নগেন্দ্রনাথকে কিন্তু মানে আমরা যখন দেখছি তার ক্যারেক্টারটা কিভাবে দেখছি, তার জীবনের ট্র্যাজেডিটা ঠিক কিভাবে দেখব, তার জীবনের ট্র্যাজেডি দেখব যে সে যে খুব খারাপ তা নয়, আবার যে খুব ভালো সেটাও কিন্তু নয়। যদি তাই হতো তাহলে কুন্দর প্রতি তার যে একটা মানে ভালোবাসা বা প্রেম, সেটা হয়তো তৈরি হতো না। বা আমরা এরকম ভাবেও বলতে পারি যে সে কিন্তু ন্যায় নিষ্ঠাবান ছিল, ধার্মিকও ছিল, সে তার বউকে খুব ভালোবাসতো, কিন্তু সে একেবারে নিষ্কলঙ্ক হতে পারলো না, কারণ কুন্দ কোথাও একটা তার জীবনে একটা কলঙ্ক হয়ে গেল। কুন্দের প্রতি তার যে মানে ভালোবাসা যে তৈরি হওয়া, তার প্রতি যে একটা ফিলিংস অনুভূতি তৈরি হওয়া, তাই তো। তাহলে কি, তাহলে একে আমরা বলতে পারি তার যে জীবনটা সেটা কি একেবারে নিষ্কলঙ্ক, তা কিন্তু নয়, কিন্তু সে কিন্তু ভালো ছিল, কোনো একটা দিক থেকে ভালোই ছিল,
কিন্তু তার একটা ত্রুটি দেখা দিল। সেই ত্রুটি কি? সেই ত্রুটি হচ্ছে কুন্দের প্রতি তার ভালোবাসা, তার প্রেমের অনুভূতি, এবং তার ফলেই কিন্তু তার জীবনে একটা ট্র্যাজেডি নেমে এলো। আমি একটা এরকম প্রচুর উদাহরণ কিন্তু রয়েছে, যেমন কৃষ্ণকান্তের উইলে আমরা পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু নানানভাবে দেখা যাচ্ছে ট্র্যাজেডি তৈরি হয়। এরপরে আশা করি বোঝা গেছে জায়গাটা। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বুঝতে পারলেন কি পারলেন না, আমি বুঝিয়ে দেব। এখানে রয়েছে আদর্শ কাহিনী। আদর্শ কাহিনী বলতে কি বলতে চাইছে, সেখানে থাকবে একটা কথাবস্তু, দুটো নয়। পরিবর্তন কিরকম হবে? দুর্দশা থেকে সৌভাগ্যে নয়, বরং ঠিক তার উল্টো। কারণ হবে চরিত্রটার কোনো দুষ্কর্ম নয়, বরং এই। এখান থেকে খুব বেশি প্রশ্ন নেই। তাহলে মোটামুটি আমরা এখানে কি জানবো, যে আদর্শ কাহিনী বলতে কি বলতে চেয়েছে, এখানে কিন্তু একটা কথাবস্তু থাকবে, দুটো নয়। ঠিক আছে, পরিবর্তনটা কেমন হবে? দুর্দশা থেকে সৌভাগ্যে নয়, বরং ঠিক তার উল্টোটা হবে। কারণ কি? চরিত্র কোনো দুষ্কর্ম নয়, বরং চরিত্রের কোনো একটা ত্রুটি। একটু আগেই আমরা বললাম যে চরিত্রটা যে খুব খারাপ তা কিন্তু নয়, কিন্তু সে জীবনে এমন একটা ত্রুটি করেছে, এমন একটা ভুল করেছে, তার ফলে তার জীবনে একটা ট্র্যাজেডি নেমে এলো, এবং যেই ট্র্যাজেডিটা তাকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে গেল। যেমন আমি বললাম নগেন্দ্রনাথ চরিত্রটা, কৃষ্ণকান্তের উইলে আমরা এই ঘটনাটা দেখতে পাই, তাই তো? এই রোহিণীর প্রতি প্রেমে পড়া বিষয়টা কৃষ্ণকান্তের উইলে, এরকম প্রচুর প্রচুর রয়েছে। তারপরে সেই হিসাবে ভাবতে গেলে মহেন্দ্র অর্থাৎ চোখের বালি, তার যে একটা ট্র্যাজেডি, আশালতাকে নিয়ে সে সুখে সংসার করছিল, মোটামুটি সে ভালোই ছিল, কিন্তু তার যে একটা প্রেম তৈরি হয়ে গেল বিনোদিনীর প্রতি, এই যে মোহ, সেটা কিন্তু তাকে আস্তে আস্তে একটা সংকীর্ণ জীবনে নিয়ে চলে এলো, এবং এটাই হচ্ছে তার জীবনের ট্র্যাজেডি। এবং এই ট্র্যাজেডি শুধু তার জীবনের না, তার আশেপাশের মানুষগুলো প্রত্যেককে ভুগতে হয়। তার ফলেই কিন্তু এটাই কিন্তু কাহিনীর একটা ঐক্যতা। অর্থাৎ এই ঘটনাটা না ঘটলে পরেরটা ঘটতে পারে না। এই যে বলছে না ঘটনার ঐক্য, একটা ঘটনা ঘটবে তাহলে আরেকটা ঘটবে। বলে না, সে নিশ্চয়ই কিছু বলেছে, তার পরিপ্রেক্ষিতেই সে কথাটা বলেছে। এর মানেটা কি? মানেটা ঘটনাটা ঘটেছে, এর আগে কিছু ঘটেছে, তার ফলে পরবর্তী সময় এই ঘটনাটা ঘটছে। এই যে বিষয়টা, এটাই হচ্ছে কাহিনীর গঠন বা কাহিনীর ঐক্যতে থাকাটা প্রয়োজন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে এই হচ্ছে আদর্শ কাহিনী বলতে বুঝিয়েছে। এখানে খুব বেশি প্রশ্ন তেমন নেই। এখানে একটা জায়গা আমি বলবো একটু দাগাতে, আদর্শ কাহিনীতে কোথায় আছে, এই যে এই যে ইউরিপিডিসের প্রযোজনার ব্যাপারে অতি নিকৃষ্ট তবু নিঃসন্দেহে ট্র্যাজেডির কবিদের মধ্যে শ্রেষ্ঠ। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেলাম, ইম্পর্টেন্ট। সেটা কি? ট্র্যাজেডির কবিদের মধ্যে শ্রেষ্ঠ কাকে মনে করছেন? ইউরিপিডিসকে মনে করছেন। গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এখানে আর তেমন কোনো প্রশ্ন নেই। পরবর্তী জায়গায় চলে আসি, করুণা এবং ভয়। করুণা এবং ভয়, এটা কি বলছে? উদ্রিক্ত দৃশ্য থেকে তৈরি হচ্ছে। কখনো নাটকের গঠন, কাহিনী বিন্যাস থেকে, সেটাই হচ্ছে কাম্য, সেটাই উৎকৃষ্ট শিল্পীর পরিচয়। অর্থাৎ কি, দৃশ্যের সাহায্যে একটা ভয় ও করুণা জাগানো শিল্পের দিক থেকে কিন্তু নিকৃষ্টতর এবং ব্যয় সাপেক্ষ। মানে কিছু ছবি দেখিয়ে দৃশ্যের মাধ্যমে আমি ভয় দেখাচ্ছি, ঠিক আছে, এটা একেবারেই নিকৃষ্টতর হয়ে যায়, এবং এবং পয়সাও খরচা হয় এবং ব্যয় সাপেক্ষও বটে। ঠিক আছে, তাই করুণা এবং ভয়টা যে উদ্রেক করতে হবে মানুষের মনে, যে নায়কের জন্য বা নায়িকার জন্য বা যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে কাহিনীতে, তার জন্য তার মনে একটা ভয়, একটা করুণা, একটা অনুশোচনা তৈরি হচ্ছে। কোথাও হয় না, দুঃখ হচ্ছে আমাদের, আমরা কোনো সিনেমা দেখে খুব কাঁদি যে এই সব ভালো ছিল, কি হয়ে গেল, তাই না? এই যে বিষয়টা মানুষের মনকে ছুঁয়ে যাওয়া, যদি শুধুমাত্র দৃশ্য দেখাতো, কোনো একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি আমাদের ভয় দেখিয়ে দিল, ঠিক আছে, এই যে বিষয়টা সবসময়, এটা তো ব্যয় সাপেক্ষ তো অবশ্যই, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু নিকৃষ্টতর বলছেন তিনি। ঠিক আছে, কারণ এখানে শুধু বিষয়, এর মধ্যে কোনো গুণ নেই আলাদা করে, মানে কাহিনীর যে কোনো এক্সট্রা কিছু করতে পেরেছেন কবি বা নাট্যকার, তা কিন্তু করতে পারেননি। তিনি শুধুমাত্র দৃশ্য দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন, যেরকম আমরা ভূতের সিনেমায় দেখতে পাই। অবশ্যই তার পাশাপাশি মানে কাহিনী তো থাকেই, এবং সেক্ষেত্রে দৃশ্যটা ম্যাটার করে।
কারণ সেটা আমাদেরকে হাইলাইট করে এবং সেটাই আমরা ভয় পাই বা যা কিছু হোক আকর্ষক হয়ে ওঠে, কিন্তু সব কাহিনীতে তো তা নয়। ঠিক আছে, তাই সেটা বলছে করুণা এবং ভয়টা যে হতে হবে সেটা ট্র্যাজেডির কাহিনীর মধ্য দিয়ে, ওই ঘটনার মধ্য দিয়ে, ওই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা করুণা তৈরি হতে হবে, একটা ভয় তৈরি হতে হবে। কারণ যে কোনো বিষয় হচ্ছে শিক্ষণীয়। যখন আমরা একটা নাটক দেখছি বা যে কোনো সিনেমা দেখছি, তার থেকে কিন্তু আমরা কিছু শিখছি। তার থেকে আমরা এটা বুঝছি যে আচ্ছা এরকম করাটা ঠিক নয়, এরকম করলে সমাজের ক্ষতি, আমার ক্ষতি, এই বিষয়গুলো হতে পারে। ঠিক এই কারণেই কিন্তু বিষবৃক্ষ উপন্যাসটি তিনি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর উদ্দেশ্যই ছিল যে সমাজ কল্যাণ, অর্থাৎ সমাজকে বোঝানো যে পরকীয়া যে বিষয়টা বা যা যা ঘটনা তিনি তুলে ধরতে চেয়েছেন সমাজের, কেন তিনি হঠাৎ বিষয়টাকে তুললেন। যে কোনো সাহিত্যের তো একটা উদ্দেশ্য থাকে, তার উদ্দেশ্য এটাই ছিল সমাজের কল্যাণ করা, মানুষের চেতনাবোধকে জাগানো যে ও পথে যেও না বাবা, গেলে কিন্তু বিপদে পড়বে, এই পরিস্থিতি হতে পারে, দেখে নাও। বিষবৃক্ষতে আমরা দেখতে পাচ্ছি, কৃষ্ণকান্তের বিলে দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথের চোখের বাড়িতে দেখতে পাচ্ছি, এরকম ভুরি ভুরি জায়গা কিন্তু আমরা পাবো। রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পটা পড়া থাকলে আপনাদের মনে থাকবে, প্রচুর প্রচুর বাংলা সাহিত্যে এরকম ভুরি ভুরি এক্সাম্পল রয়েছে। কেন? তার মাধ্যমে যাতে আমরা শিখি, তাই তো? এটাই হচ্ছে বড়। তাহলে এই যে করুণা, ভয়, এই সমস্ত কিছু তো কাহিনীর মধ্যে থেকেই আসতে হবে। কাহিনীতেই দেখেই আমার করুণা হবে, আমার ভয় হবে এবং আমি তা দেখে শিখব। শুধুমাত্র আমাকে একটা মানে ভয় দেখিয়ে দিচ্ছে কিছু, পর্দা সরে গেল, নড়ে গেল, এই গেল, এটা তো হয় না। এটা তো কমেডিতে পরিণত হয়ে যাবে শেষ অবধি, তাই না? কাজেই বোঝা দরকার যে কোন ধরনের ঘটনা ভয় এবং করুণার জন্মদাতা। অবশ্যই কোন ধরনের ঘটনা দেখলে আমার ভয় তৈরি হবে, আমার করুণা তৈরি হবে ঘটনা থেকে, সেটা কিন্তু বলছে। শুধুমাত্র ছবি দেখে একেবারেই নয়, ছবির নিকৃষ্টতার উদাহরণ বলছেন। ঠিক আছে, তাহলে সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসি আমরা, এখানে তেমন কোনো প্রশ্ন নেই। নেক্সট যে জায়গাটা বলছে, এই যে তৃতীয় পন্থা যেটা বলছে সেটা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা বশত কোনো কাজ করতে যাওয়া এবং কাজটা সম্পন্ন হওয়ার আগেই কাজের প্রকৃতি সম্পর্কে জ্ঞান হওয়া। অর্থাৎ কোনো কিছু আমি জানলাম না, না জেনে কাজটা আমি করছি বা করতে যাচ্ছি, এবং কাজটা শেষ হওয়ার আগের মুহূর্তেই আমি জানতে পারছি যে আমি কি করলাম। এরকম অনেক ঘটনা ঘটে, তাই তো? আমি হয়তো ভিলেনকেই সাহায্য করে ফেলছি, আমি জানি না, ঠিক কাজটা করে ফেলবো তখন তখন আমি জানতে পারছি। এরকম বিষয় দেখতে পাই। এছাড়া কি, এই প্যারাটা দেখুন, সম্পূর্ণ সচেতনভাবে একটা কাজ করার জন্য প্রস্তুত হয়ে শেষ পর্যন্ত কিছুই না করা, এটা কিন্তু নিকৃষ্ট ব্যাপার, আর কিছুই নয়। মানে একদম সচেতন হয়ে প্রস্তুত হয়ে গেছি কাজটা করব, শেষ পর্যন্ত কিছুই করলাম না, এইরকম কোনো ঘটনা দেখলে কিন্তু আমাদের একেবারেই সেটা মনকে টানবে না, সেটা আমাদেরকে পীড়িত করবে, ট্র্যাজেডির কোনো অনুভূতি জাগাবে না এবং কোনো যন্ত্রণার বোধ কিন্তু সেই জায়গাতে থাকে না। কাজে এই ধরনের ব্যাপার কেউ করেন না। দু একটা ব্যতিক্রম অবশ্যই আছে, ব্যতিক্রমগুলোর নাম মনে রাখতে হবে, যেমন হাইমন এবং ক্রেয়ন, আন্তিগোনে নাটকে হাইমন এবং ক্রেয়ন, ঠিক আছে, ইত্যাদি। এছাড়া কি, পরিকল্পিত কাজ, ঠিক আছে, অজ্ঞানতা একটি কাজ করে সত্য জানা অনেক ভালো, কারণ তা আমাদেরকে পীড়িত করে না। অর্থাৎ না জেনে আমি কিছু করলাম, করে পরবর্তীকালে আমি সত্যিটা জানতে পারলাম, সেটা অনেক ভালো। কেন? কারণ সেটা আমাদেরকে পীড়িত করে না, অথচ যখন সত্যিটা জানতে পারছি আমাদের কিন্তু সচকিত করে। সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে শেষ পন্থা। কি বলছে? ক্রেসফন্তেস নাটকে যেরকম বলেছে, মানে হত্যা, সন্তানকে হত্যা করার জন্য প্রস্তুত হচ্ছেন, শেষ পর্যন্ত সত্যটা জানতে পেরে হত্যা করলেন না, বোঝা গেল? কিংবা ইফিগেনিয়া নাটকে বোনের ভাইকে হত্যার প্রস্তুতি, ঠিক আছে, নাটকে মাকে পরিত্যাগ করা ইত্যাদি। এই গ্রিক নাটকগুলো থেকে কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে। কোনো কিছুর জন্য প্রস্তুত না জেনেই প্রস্তুত হওয়া এবং পরবর্তীকালে জানতে পেরে সেই কাজটা আর না করা। বাংলা প্রচুর উপন্যাসে, নাটকে কিন্তু আমরা সেম ব্যাপারটা দেখব। আচ্ছা, আজকে 14 পরিচ্ছেদ অবধি হয়েছে, আগের দিন 7টা পরিচ্ছেদ পড়েছি, মানে 7টা অধ্যায় বা পরিচ্ছেদ পড়েছি, আজকে বাকি 7টা পড়লাম। আর দুটো ক্লাসের মধ্যে পুরোটা
এভাবে আমি শেষ করে দেবো। আশা করি বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যে কোনো জায়গা কোন জায়গা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন। আমি কিন্তু বারবার করে বলছি, এটা যদি ভালো করে মাথায় না ঢোকে তাহলে কিন্তু উত্তর করে আসা যাবে না। কারণ এটা মুখস্থ বিদ্যা নয়, এটা সাল মুখস্থ, কি কি উপন্যাস লিখেছে এরকম কোনো প্রশ্ন কিন্তু এই জায়গা নয়। অর্থাৎ এই পার্ট কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাই বলছি, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সেই জায়গাগুলো আমি অবশ্যই ধরে ধরে আবার আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। জানাতে কিন্তু ভুলবেন না। আর এছাড়া কোন কোন ক্লাস আপনাদের প্রয়োজন, কোন কোন জায়গা অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলো আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ি, প্রত্যেককেই উত্তর দিই, আপনারা দেখতেই পান। এবং আমি চেষ্টা করি প্রত্যেকে যা যা কমেন্ট করেছে এক এক করে সেই ক্লাসগুলোকে দেওয়ার। তাই কমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাতে আমিও বুঝতে পারি আপনাদের কি প্রয়োজন বা প্রয়োজন নেই। যাই হোক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আশা করি বোঝা যাচ্ছে, এবং যেই জায়গাগুলো আমি হাইলাইট করে দিচ্ছি চেষ্টা করবেন একটু নিজের বই খুলে সেই জায়গাগুলোকে দাগিয়ে নিতে, এবং পুরো জায়গাটা আমি যে পড়াচ্ছি ধরে ধরে যতটুকু পড়াচ্ছি ক্লাসটাকে মন দিয়ে শুনুন। আগে একবার নিজে পড়ে নিন, তারপরে এই ক্লাসটাকে ভালো করে শুনুন, শুনে আবার নিজে একবার পড়ুন, তাহলে দেখবেন আর কিন্তু কোনো রকম কনফিউশন থাকবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।